আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি। আমাদের দেশে, উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন, আমাদের দেশে আমি এরকম অনেক তথাকথিত ধর্মীয় লোককে চিনি, তারা শুধু দাড়ি টুপি না, তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই, ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওনারা কত ধার্মিক। এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো, মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো 3 কোটি টাকা, উনি 6 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম, আমার মনে হয় সেটাই সেফার। আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন, আমার উনি মনে হয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি, তাই উনি সেটা জানেন না। খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন, সেটার সাথে পার্সিয়ানও আছে, ফার্সির কথা বলেছিলেন, জি। আর পার্সিয়ান আছে, কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে। আমরা কিন্তু, হ্যাঁ, যদি বলবেন যে এদিকে 5টা আছে ওদিকে একটা কেন, ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত পাচ্ছে, আর তো ভাষা পাচ্ছি না, বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি, উর্দু শিখাচ্ছি, জাপানিজ শিখাচ্ছি। সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো। আমি যেটা সম্পর্কে জানি না, আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না। আর কিছু কিছু হারিয়ে যায়। কিন্তু আপা, এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি, সরি আপা, আপনি বলেছিলেন যে আপনাকে ইন্টারাপ্ট না করতে, কিন্তু এই প্রশ্নটা করি, আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে, তাই না? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি? তাদের মধ্যে অনেকেও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না, সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা? মানে যারা ধরেন দাড়ি রাখতে চান, টুপি পরতে চান, পাঞ্জাবি পায়জামা পরতে চান, লম্বা ঢোলা আলখাল্লা জব্বা পরতে চান, সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কিনা একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না, এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে। যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি। আমি ইংরেজি বিভাগের শিক্ষক, আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা মিথোলজি পড়ি, হিন্দু মিথোলজি, গ্রিক মিথোলজি, অনেক কিছুই পড়ি, কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না। আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও 50-50 না হলেও কাছাকাছি। তো যেসব মেয়েরা আছে, ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরেন। হিজাব পর্দা এক জিনিস না, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি তাদেরকে, আমার মতো শিক্ষকেরা, আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা, আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না। কারণ একজন কি পোশাক পরবে, কোন ধর্মে বিশ্বাস করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয়, আমি তাকে কেন এটা বলবো? আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে, টি শার্ট পরে আসছে, আলখেল্লা পরে আসছে, বোরখা পরে আসছে, এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে, প্রচুর। মানে একবার আমার ক্লাসে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল, এবং তার 30-35% ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয়, কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটিখানি কথা নয়, আর অনেকের সাথে কম্পিট করে আসে। রাইট। তো এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন। তো তারা কি পড়ে আসলো না আসলো, এটা বিচ্ছিন্নভাবে যদি 2-1 শিক্ষক বলে থাকেন, অবশ্যই এটা আপত্তিজনক। সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম, কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয়। কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আমি 2007 সালে হজ করে এসেছি, এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয়, বাধ্যতামূলক। আমাদের কিছু 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 খুবই কম,
বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এইরকম করে ঢেকে আসে, শুধু দুটো চোখ দেখা যায়, তাদের হাত মোজা পরা থাকে, পা মোজা পরা থাকে, যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি। আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি। এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাবটা না সরান, তাহলে কিন্তু আপনার আইডির সাথে, আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না। সো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয়। কিন্তু পোশাক আশাকের ব্যাপারে, চিন্তাধারার ব্যাপারে, সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয়। তাসনিম আপা, আপনাকে ইসলামের কথা যদি আমরা বলি, তাসনিম আপা, জি আপনি শেষ করবেন, জি আপনি শেষ করছিলেন, সরি আপনি শেষ করেন, সিস্টেমের কথা বলছিলেন। জি, আমরা যদি ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুই ইস্যু। আমাদেরকে ইসলাম শেখায় নম্র হতে, ভদ্র হতে, অন্যের সাথে ভালো আচরণ করতে। ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি, একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাদকা। ওকে, আমরা কি সেগুলো করি? আমার মনে যায় আপা চেঁচামেচি করি, তাদেরকে আমরা ইসলামের বাঘ, ইসলামের সিংহ এসব টাইটেল দেয়া হয়। তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম চাই, এটাই আমার প্রশ্ন। আপা আপনাকে, আচ্ছা এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন, কারণ হচ্ছে যে পত্রপত্রিকায় যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের, অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন, কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন, বিষয়টি কি ঠিক? মোটেই না, আমি মোটেই না, আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল, সেটাকে আমি ক্লিয়ার করেছি। কোনো চাপও ছিল না আমার উপরে, এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি। আমি যা ভালো মনে করেছি, খোলা মনে সেটি বলেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব। জি, আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা রাজনীতি করুক, এটা আমি চাই। জি, আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা, তারা আসলেই রাজনীতি চায় কিনা। কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে। প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল, এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি। সাংঘাতিক কথা, বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন? তাহলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন, দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে। সেটা তো তারা করেননি। এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে, আগে আওয়ামী লীগ ডিসিশন নেয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন, তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন? না না, আমরা কোনো জোট গঠন করিনি। তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে, কিন্তু কোনো জোট আমরা করিনি। আর সেই ইস্যুটাও দেখেন, সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু। আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা? না, আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি। আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে, এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজ্যাক করতে চাইলেন। স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ, মানে তার ব্রেইনের প্রোডাক্ট, ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার। মানুষ হাসলো এটা নিয়ে, যে এর 2 বছর আগে জামাতে ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম, তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে। আওয়ামী লীগ 2 বছর পরে এসে বলে যে এটা তাদের আবেগ। আমরা হাসলাম। তা আওয়ামী লীগের এইরকম ক্রেডিট হাইজ্যাক করার আরো বহু ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন, সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, জামায়াতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 73% দর্শক মনে করছেন যে না, এটি সঠিক নয়। শতকরা 27% দর্শক মনে করছেন যে কিন্তু আপনার প্রশ্ন, আমি যদি বলি বিনয়ের সাথে যে আপনার প্রশ্নটাই তো সঠিক হয় না। সেটি তো আমরা আপনার বক্তব্যে পরিষ্কার হলাম যে আমাদের প্রশ্ন সঠিক হয় নাই। তবু যেহেতু যে প্রশ্নটি করেছিলাম, আবার দেন একটু দেখি তারা কি বলে। হ্যাঁ, না ঠিক আছে, আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাইবো যে আমরা আরেকটি করব যে এটি আসলে উনার বক্তব্য নয়, বা উনার বক্তব্যকে একটু মোচড় দেওয়া হয়েছে, যেটি ডক্টর শফিকুর রহমান একটু না, ভালোই মোচড় দেওয়া হয়েছে।
কিন্তু এটি এটি সবাই দলবদ্ধভাবে এই মোচরটি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডক্টর শফিকুর রহমান? আমাদেরকে সবাই খুব ভালোবাসে, তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালোবাসে। আপনাদের সবাইকে ভালোবাসা, কসলাইতেও ভালোবাসা। আচ্ছা, এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে। বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না। আপনাদের দল কিভাবে দেখছে? আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন, একবার বলেছিল 2 মাসের মাঝে একটা দল গঠন করবে। পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা এটা কোনো দল নয়, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব, যাতে কোনো সরকার ডাইনিভাবে ডিবেট হতে না পারে। তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই। আপনি যদিও বলেছেন, কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি, বা আপনি কি মনে করেন, কি মনে করছেন থাকা উচিত? একেবারেই স্পষ্ট। জি, আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি এই প্রশ্ন করছেন। জি, আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, দর্শকদের অনেকে এই প্রশ্ন না, করছেন। আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, তিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মজলুম ছিলেন। তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন, একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ, এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন, সেই কারণে। তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না শুধু, এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা করে, কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয়। ডক্টর শফিকুর রহমান, 2013 সালে গণজাগরণ মঞ্চ, পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে, শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায়। পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয়, শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন। সরকারের মডেল মসজিদ নির্মাণ, কওমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা, এগুলিকে আপনি কিভাবে দেখেছেন, কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে, বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে? আমি তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি, নিষ্ঠুর রসিকতা। আর কিছু? জি 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 আপা, জি আপা। আচ্ছা, দেখেন, আপনি জানেন যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি। আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স 1400 বছরের উপরে। ইসলাম তো ভালো কথা বলে। আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে, এবং আমরা খুব ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু যা বলা হয়, বা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী? আমি বর্তমানের কথা বলতে চাই, আমি অতীতের কথা বলতে চাই না। কেন বলতে চাই না? যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না। আমি করতে যাব না, আমি বর্তমানের কথা বলবো। এই 2024 সালে একটা দেশে যার বয়স 53 বছর, সেই তার শুরুর দিকে অমুসলিমরা প্রিয় পরিস্থিতিতে ছিলেন, যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি, আমি নিজে সেটা দেখে বড় হয়েছি। এখন ওনারা কেমন আছেন? এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই, আপনি যে ভিডিওটার কথা বললেন, এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে, আমাকে যত কিছু করা হয়েছে, তার মধ্যে আমি 2টা ঘটনা বলবো। একটা হলো আমার এক সহকর্মী, একটি কলেজের অধ্যাপক, উনি নন মুসলিম, উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন ওনার কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য। আর কিছু লোক, যেমন আমার মালির ভাবি, সে আমাকে ফোন করেছে,
তারা অমুসলিম, তারা বলছে যে ম্যাডাম আপনি যেভাবে কথা বললেন সবাই তো এরকম ভাবে না। আমি বললাম না, এই দেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায়, কিন্তু তারা তো কথা বলে না। যারা ভোকাল আপনারা তাদের কথা শুনেন এবং আপনারা ভয় পেয়ে যান। আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই। তখন মেয়েটা আমাকে বলল যে ম্যাডাম সবাই যদি এরকম ভাবতো তাহলে আমরা এত ভয় পেতাম না। আমরা যে কি ভয়ে ভয়ে থাকি আপনাদেরকে বোঝাতে পারবো না। সো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি। কালী পুজোর দিন সরবর্দী উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে, সেখানে একটা অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটরসাইকেলগুলি গেইটের ভিতরে রেখেছিলেন। রাত 10টার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেইটে তালা মেরে দিলেন। তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন? বললো রাত 10টা বেজে গেছি তাই আমরা তালা মারছি। আপনারা কে? আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কাজ করি। তারা যে আটকেছে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি, এখানে আমাদের মুসলিম ছাত্রছাত্রীরাও ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল, একটা পত্রিকার সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক। তার পোস্ট থেকেই আমরা এটা জানতে পারি। তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন। আমি বিশ্বাস করি যে এটা কালী পুজো দেখে গেটটা তালা মেরেছে। কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদে মিলাদুন্নবীর সময় কি হয়েছে। যে কোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে করি উনি একজন আদর্শ মানুষ ছিলেন। তো ওনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে? এটা কি ঠিক জায়গা? ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন? আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে, আপনাদের বলতে আমি মিন করছি এই ছাত্রদের, তারা তাদের গরু কেটেও, গরু কাটুক খাসি কাটুক সেটা ইস্যু না, তারা এখানে আনন্দ ফুর্তি করছে। আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো তো অনেকই আছে, সেই পুজো করতে এসেছে তারা মোটরসাইকেলগুলি এখানে রেখেছে, আপনারা গেট বন্ধ করে দিলেন। তার মানে কি? যে অমুসলিম তার সাথে আপনি গায়ের জোর দেখিয়ে এটা করছেন। আপনি তো কোনো মুসলিমের সাথে এটা করতে যাবেন না। আবারও মুসলমান হয়েও আমি গিয়ে যদি বলতাম যে ক্যাম্পাসের মধ্যে এটা করো না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। নিরাপত্তাহীনতার যে বোধটা, জি, এই ধরনের